আসসালামু আলাইকুম। গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলছেন। এছাড়া গ্রাম পুলিশের আরও অনেক কিছু খবর নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছেন এক গ্রাম পুলিশ নেতা। চলুন কথাগুলো শুনে আসি। বিশ্বাস রাখুন আমার প্রিয় গ্রাম পুলিশ ভাই বন্ধুগণ, আপনারা কিন্তু সকলেই অবগত আছেন যে আপনাদের মান উন্নয়ন করতে গিয়ে 10ই ডিসেম্বর একটি আন্দোলন কর্মসূচি ডাক দিয়েছিল আমাদের শ্রদ্ধেয় বড় ভাই লাল মিয়া ভাই। আপনারা সকলেই কিন্তু জানেন, আর তারই ধারাবাহিকতায় কিন্তু মনে করেন যে আমরা এক একজনে 5টা করে মামলা খাই। লাল মিয়া ভাই 5টা মামলা খাই, আমি 5টা মামলা খাই, তারপরে ইমরান 4টা মামলা খাই, আরও যারা আছে তারা কিন্তু 4টা করে মামলা খাই। ঝিনাইদহের নাইম ভাই কিন্তু 1টা মামলা খাই তার নিজ জেলাতে, এবং তার জেলা যেহেতু সে যদি 1টা মামলা খাই, আমরা সকলে কিন্তু তার 8 জন তার কেস পার্টনার হিসেবে কিন্তু আমরা ছিলাম। মানে ঝিনাইদহ কিন্তু আমাদের যেতে হয় হাজিরা দিতে, পটুয়াখালী যেতে হয় হাজিরা দিতে। আর পটুয়াখালী মামলাটি থেকে আমি আপনাদেরকে বলছি একটা ভিডিওর মাধ্যমে যে পটুয়াখালী মামলা থেকে আমি বেকসুর খালাস পেয়েছি, আমি অব্যাহতি পেয়েছি 8 তারিখে। 1টা মামলা যেহেতু খালাস পেয়েছি, 5টা মামলার মাঝে একই ধারা একই মামলাগুলো হয়তো থাকবে না, মামলাগুলো আমার মানে অব্যাহতি আমি পেয়ে যাবো, খালাস পেয়ে যাবো। হ্যাঁ, মামলাগুলো হয়তো থাকবে না, মামলাগুলো থেকে হয়তো আমি খালাস পেয়ে যাব। বেশি দিন নেই, হয়তো এই বছরের ভিতরে আমি খালাস পেয়ে যাব। আমার দৃঢ় বিশ্বাস আছে, কারণ আমার জানা সত্ত্বে আমি কোনো ভুল করি নাই। আমরা যারা আছি কেউই আমরা কোনো ভুল করি নাই। আর যে মামলাগুলো ধারা চলে আসে, যে মামলাগুলো দিয়ে আমাদেরকে আটকাইছিল অন্তর্কালীন সরকার, তখনকার ইউনুস মহোদয় স্যার, ওনার আমলে মামলাগুলো প্রত্যেকটা মামলায় কিন্তু বিশেষ ক্ষমতা আইনের 15(3) দ্বারা 25D দ্বারা আমাদেরকে মানে আটক করছিল। 15(3) দ্বারা এটা একটা, এই মামলার ধারাটা একটা এমন পর্যায়ে, এই মামলার ধারাটা হচ্ছে আপনি মনে করেন কোনো সরকার স্থাবর অস্থাবর রুটগার্ড, কোনো গাড়ি ভাঙচুর, কোনো ভাঙচুরের ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু এই মামলাটা যারা রাজনীতিবিদ, যারা মানে প্রতাপশালী ব্যক্তি বা রাজনীতিবিদ, যাদের পায়ের তলে মাটি আছে, তাদেরকে কিন্তু এই মামলাটা দিয়ে কিন্তু সরকারে আটকায়। যে কোনো সরকার আসুক দেশের, এটা কিন্তু 1974 সালে কিন্তু এই আইনটা কিন্তু পাস করে গেছিল, বিশেষ ক্ষমতা আইন। এই আইনটা দিয়ে কিন্তু আমরা আটকাইছিল, আটকায় তারপরে আমরা কিন্তু মামলা দিয়েছিল। তারই ধারাবাহিকতা কিন্তু মনে করেন আজকে আমরা যারা কেস পার্টনার, প্রত্যেকটা লোকে কিন্তু এই জায়গা আপনাদের জন্য, আপনাদের ভাগ্য উন্নয়নের জন্য এই সাদা জীবনটা খালা হয়ে গেছে। কার জন্যে জানেন? শুধু লাল মিয়ার জন্যে, শুধু লাল মিয়ার জন্য, আর কার জন্যই না। আর কাউকে কিন্তু আমি গ্রাম পুলিশ খাওয়ার জন্যই না, শুধু লাল মিয়ার জন্যে। লাল মিয়াকে কিন্তু আমি মন থেকে কিন্তু ভালোবাসতাম, এই মন থেকে। তার জন্য কিন্তু আমি হাসতে হাসতে কিন্তু জীবনটা আমি কিন্তু দিয়ে দিতাম। অনেক কিছু করছি তার জন্যে, ভবিষ্যতে করব, না করবো এমন কোনো কথা না। কিন্তু আসলে কিছু কথা বলতে হয়, কিছু কথা না বললে কিন্তু না হয়। আমি কিন্তু কয়েকদিন পর পরে কিন্তু আপনাদের মাঝে লাইভে বলি বা ভিডিও রিলসে বলি বা ভিডিওতে বলি যে এমন কোন গ্রাম পুলিশ আছে আমাদের ডিপার্টমেন্টে, ওর কাছে ভাই এত ফোন করলে হয় রে ভাই, লাইভ করতেছি, একটু সময় দেন আপনারা প্লিজ। আপনারা এখন অনেকেই হয়তো বিচলিত আছেন যে কিছু ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসলাম, কেন এমন করতেছি, কেন পাগলামি করতেছি। যে সময় লাইভটার মধ্যে আসি এ সময় ফোন আর ফোন, তাছাড়া একটা ফোন আয় না। হ্যাঁ, কেমন আছেন দাদা? লালন শেখ। ভালো আছি ভাই। আপনি কিন্তু লালন ভাই এই গ্রাম পুলিশ ডিপার্টমেন্টে কার সাথে আপনার কেমন সম্পর্ক আছে, বা লাল মিয়ার সাথে আপনার কেমন সম্পর্ক আছে তা কিন্তু জানি না, কিন্তু আপনার সাথে কিন্তু আমার একটা অন্তরের সম্পর্ক। আপনি কিন্তু ভালো করে জানেন আমি আপনাকে মন থেকে ভালোবাসি, এবং আমার মা, বৃদ্ধ মা, আমার মার সাথে আপনার কথা বলছেন, আমার মা কিন্তু আপনারা ছেলে হিসেবে জানে, ছেলে হিসেবে কিন্তু আপনারা ভালোবাসে। যাই হোক, এখন কথা হচ্ছে আমি কিছু ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে, কিছু ভিডিও ছাড়তেছি। আপনারা সকলেই অবগত আছেন যে কৃষ্ণ তুমি এমন কেন পাগলামি করতেছো, এমন কেন ভিডিও করতেছো, বা এমন কেন লাল মিয়ার বিপক্ষে পোস্ট করতেছো। লাল মিয়ার সাথে তোমার এত আন্ডারস্ট্যান্ডিং আসিল, এত ভালোবাসা আসিল, লাল মিয়ার তুমি এত রেসপেক্ট করতা, আজকে কেন এত ডিফারেন্ট? তাই তো, তাই না? তাই কিন্তু আসলে লাল মিয়ারে কিন্তু আমি মনে করি মন থেকে ভালোবাসতাম, তার জন্য কিন্তু হাসতে হাসতে কিন্তু আমার জীবনটা পর্যন্ত আমি দিয়ে দিতাম। যখন মনে করেন লাল মিয়া গ্রেপ্তার হয় 10ই ডিসেম্বর, তখন গ্রেপ্তারের আগে কিন্তু সে আমাকে বলছিল, আচ্ছা কৃষ্ণ, আমি যদি গ্রেপ্তার হই তাহলে এই আমার যে কমিটি, এই কমিটির দায়িত্ব কি তুমি নিতে পারবা? আমি বলছি ভাই, আপনি কি আমার প্রতি বিশ্বাস আছে? আছে। পারবা কি পারবা না তুমি ও কথা করো।
আমি বলছি ভাই আপনার আমার প্রতি বিশ্বাস যদি থাকে 100% আপনার সমস্ত কিছুর দায়িত্ব আমি নেব, আপনার চিন্তা করেন না। যেহেতু পুলিশ প্রোডাকশনে যেহেতু আপনি চলে যাচ্ছেন আর ধরেই ফেলবে, আর আপনি যেহেতু আত্মসম্পন্ন করবেন আর ধরাও দিবেন, আপনি চান, আপনি কোনো রকমের চিন্তা করবেন না। আমরা সকলেই আপনার পাশে আছি, ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আপনার পাশে থাকবো। আপনি কোনো ধরনের বিচলিত হবেন না। তারই ধারাবাহিকতায় কিন্তু আমি কয়েকটা পোস্ট করেছিলাম যে লাল মিয়ার কিছু হলে আগুন জ্বলবে ঘরে ঘরে। আমরা সকলেই লাল ভাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসি, লাল ভাইকে আমরা সকলেই সারিয়ে নিয়ে আসবো। তারই ধারাবাহিকতায় কিন্তু তারপরে আমি কিন্তু 5টা মামলা খাই তার সাথে। তাহলে সে কি আমার কেস পার্টনার না? একটা কেস পার্টনার শব্দের অর্থ কি জানেন? একটা আপন মানুষ। আমরা যদি একটা কেস পার্টনার হিসেবে যদি আমরা কাজ করি, আমরা কেস পার্টনার হিসেবে যদি থাকি একটা মামলার মধ্যে, এর চেয়ে আপন পৃথিবীতে আর কে আছে রে ভাই বলেন? তার সাথে 5টা মাস জেল কাটলাম, তার বুকে মাথাটা দেওয়া পর্যন্ত আমি ঘুমাইলাম। তারা চিনি না একমাত্র আমি, তাহলে এটা বললেন ভুল হবে। তার ফ্যামিলির মানুষ, তার বউ পর্যন্ত তারা যতটুকু না চিনে, তার চেয়ে বেশি আমি চিনি। আমি কৃষ্ণ আমি চিনি, কারণ তার সঙ্গে জেলখানায় আমি ছিলাম 5টা মাস, একসাথে ঘুমাইছি। তার মাথায় বুকটা দিয়ে, আমার মাথাটা আছে না, এই মাথাটা তার বুকটার মধ্যে দিয়ে আমি ঘুমাইছি। কত বড় একটা মানে ভালোবাসা আমাদের মাঝে, ঠিক না? দেখেন আপনারা একটু বিচার বিশ্লেষণ করেন, আজকে কেন এমনটা হইলো? কেন জানেন? ওই যেন পারুলার একটা মেয়ে আসলো, তাতে আমার কোন ধরনের সন্দেহ নাই, কোনো ধরনের সন্দেহ নাই। আমার কোনো কমিটির কোনো পদের প্রয়োজন নাই। আমার সদস্য রাখবে না, পদ দিবে না, কি করবে? আমি তেমন যোগ্য ব্যক্তিও না, আমি তেমন নেতাও না, আমি কথাও বলতে পারি না আপনাদের সামনে। জাস্ট একটু আড্ডু আপনারা ভালোবাসেন আমাকে, এই ভালোবাসার প্রতিদিনে আপনাদের সামনে আমি এগিয়ে যাই, জাস্ট ওটুকুই। আমার তো ভুলটা শুধু এই জায়গায় যে আমি আমাদের ভাড়াটার শাহানুর ভাই কোষাধ্যক্ষ, ওনাকে বলছিলাম যে 29 তারিখের অ্যারেঞ্জমেন্টে আমাদের অ্যাকাউন্টে বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির আমাদের অ্যাকাউন্টে কোষাধ্যক্ষে কত টাকা আছে, জাস্ট ওইটুকুই বলছিলাম। কারণ পরবর্তী পদক্ষেপটা নিতে গেলে আমাদের অ্যাকাউন্টে কয় টাকা আছে এটা কি জানার আমার অধিকার নেই। এই জায়গা থেকে কিন্তু মূল পয়েন্টটা, এই জায়গা থেকে কিন্তু আমাদের সম্পর্কটা কিন্তু ভাঙ্গে যায়। তখন শাহানুর কিন্তু ফোন করে বলছে লাল মিয়া ভাইরা, যে লাল মিয়া ভাই কৃষ্ণ তো আমার কাছে হিসাব চাইতেছে। তখন আমি মাথা মস্ত, আমার পুরা গরম ভাই, আমার এলাকার বাটি অঞ্চলে ছেলে, আমরা বছরে একটা ফসল ধান কাটার সময় আমি যাইতেছি মানে বাড়িতে যাব, তখন আমার ধান খেত সব তলিয়ে যায়, চিন্তার ভিতরে আছি কি খাবো কি না খাবো। আমি আমার বড় বোনের বাড়িতে যাইতেছি, তখন লাল মিয়া ভাই আমাকে ফোন করে বলে, এই তুই বলে শাহানুরের কাছে হিসাব চাইছস? আমি বলছি ভাই এই আপনি এইভাবে বলতেছেন কেন? হিসাব চাইছি না, আমি বলছি আমাদের ফান্ডে কয় টাকা আছে। কই তোর কি চাওয়ার কি কোনো যোগ্যতা আছে? তুই কি সেই ধরনের লোক বা সেই ধরনের তুই ছেলে? তুই হিসাব চাইবে কেন? তুই হিসাব চাইলে চাইবি ফারুলের কাছে, হিসাব চাইলে চাইবি তুমি আমার কাছে, তুমি কোষাধ্যক্ষর কাছে হিসাব কোন হিসেবে চাস? তোর কি যোগ্যতা আছে? ভাই বিশ্বাস করেন ভাই, আল্লাহর কসম ভাই, 32টা বান্না তোলে একটা মিথ্যা কথা বলতেছি না, যা বলতেছি চিরন্তন সঠিক সত্য কথা বলতেছি, একটা চুল পরিমাণ মিথ্যা কথা বলতেছি না। তখন থেকে আমার এই যে আকাশটা আছে না, আকাশটা ভাঙ্গে আমার ঠিকই বুকটার ভিতরে হচ্ছে ভাই। সেদিন আমি কইছি রে, আসলে পৃথিবীতে আপন বলতে কেউ নাই। ঝাল লাগিয়ে 5টা মামলা খাইলাম, ঝাল লাগিয়ে নিজের ভাবের সম্পত্তি বেচলাম, ঝাল লাগিয়ে আজকে ঘর থেকে পলাই থাকি, যার কারণে আজকে চিহ্ন ভিন্ন, যার কারণে আজকে বউ বাচ্চার সাথে সময় দিতে পারি না, যার কারণে বউয়ের সাথে থাকতে পারি না, যার কারণে বউ আজকে চলে যায়, শুধু লাল মিয়ার কারণে আজকে আমি নিঃস্ব হয়ে গেছি। আজকে আমি মানে এখন জাস্ট শুধু মৃত্যুর আমার বাকি আছে, জাস্ট এখন যদি মরে যাই আরো বেশি বলা, আমার কোনো চিন্তাই নেই, মরে গেলাম। যদি এই জন্মে যদি কোনো পাপ করে থাকি, কোনো অন্যায় করে থাকি, তাহলে মন সৃষ্টিকর্তা আমার মাফ করবে না, আমার বিচার কিন্তু হবে। কিন্তু আমার বাঁচার ইচ্ছা হয় না, কেননা জানেন আপনজন যদি কষ্ট দেয়, এই কষ্টটা কি মেনে নেওয়া যায় ভাই? আপনারা বলেন মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায় না। যাই হোক, ওনার আস্তে আস্তে ওনার পক্ষ থেকে আমি চলে আসি। ওই কথাটা শোনার পর থেকে আমি কিন্তু ওনার পক্ষ থেকে আমি চলে আসি আস্তে আস্তে। ভালো লাগে না, ওনার প্রতি একটা শ্রদ্ধা ভক্তি একটা ভালোবাসা আস্তে আস্তে উঠে যাচ্ছে। কেমন কি কয় লোকটা যে আমার কোনো যোগ্যতা নাই, শাহানুরের যোগ্যতা আছে, ফারুলের যোগ্যতা আছে, তার মানে প্রবলেমটা কি এই জায়গার মধ্যে? আর যাই হোক, যাহারা তা কথাটাও আসলে দোষ আমার, আমি কেন যাই? এতগুলো মামলা খাইলাম, আজকে নিঃস্ব হয়ে গেলাম, আর এইসব আমি নাই। আমি এখন মুক্ত আকাশের নিচে একা একা স্বাধীনভাবে ঘুরতে চাই। আর মামলাগুলো হাজিরা দিয়ে যদি শেষ করতে পারি, আল্লাহর যদি রহমত করে, তাহলে নিজের ফ্যামিলি নিয়ে বাঁচতে চাই। আর কোনো কিছুর কাজে আমি জড়াবো না। এটা কিন্তু আমার এখন বর্তমানে যে পদক্ষেপটা। আমি কিন্তু ফেসবুক থেকে বিদায় নিয়ে নিছিলাম, ফেসবুক আর আসবোই না। আমি কিন্তু অনেকদিন ফেসবুকে ছিলাম না, আর আমি বলছিলাম ফেসবুকে আমি আসবোই না। যখন মনে করেন আমার লাল ভাই এই তারপরে আসছিল একটা বিষয় নিয়ে, আমার বউ যখন অ্যাক্সিডেন্ট করে রুট পার হয়ে, তখন লাল ভাই কিন্তু দেখতে আসছিল, 1000 টাকা দিছে পারুলাফা,
আমাকে কিন্তু এই 1,000 টাকা লাল মিয়া ভাই কিন্তু আমার হাতে দেয়, মিয়া কৃষ্ণ তুমি এই টাকাটা নিয়ে তোমার বউর পিছে খরচ করো, আর আমার কাছে টাকা নাই, আমি টাকা দেবো কোথা থেকে? মানে জাস্টিং বলতে ভালোবাসা একটা লাভিং, আমাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং, মিসআন্ডারস্ট্যান্ডিং নো, জাস্টিং আন্ডারস্ট্যান্ডিং একটা ভালোবাসা আমাদের দিকে ভালোই। ঠিক আছে ভাই, ওকে, আপনাকে ধন্যবাদ আমার পক্ষ থেকে, গ্রাম পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ। শত কিছুর পরেও আপনি আসেন, আমাকে আমার বউকে দেখতে আসেন, এর চেয়ে ভালোবাসা আর পৃথিবীতে কি আছে রে ভাই? মানুষের আচার ব্যবহারটা, মানুষের কথাবার্তা যদি মেনটেন করতে না পারে, সে মানুষকে জীবনে চলতে পারে না। কিন্তু জাস্ট ওনার প্রতি আমার ভালোবাসা আর একটু বেড়ে যায়। যাই হোক, যা কিছু করছি ভাই মন থেকে ভুলে যান, আমি মন থেকে ভুলে গেছি, হিসাব করে প্লিজ। আমি অবশ্যই ফোন ধরবো, আপনাদের সাথে কথা বলবো। প্রতিদিন যদি 2700 ফোন আসে, আমি যাবো কোথায়? আমার ভাই কানগুলো আর ভালো লাগে না ভাই, প্রতিদিন 7 থেকে 800 ফোন আসে। একটু সময় দেন আমাকে, আমি ফেসবুক অনলাইন অফলাইন সব সারা দেবো, আমি থাকবোই না এদিকে, আর ভালো লাগে না আমার। তারপরে আপনাদের সামনে কি বলতেছি যে ওনার সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং ভালোই মোটামুটি। হঠাৎ করে মনে করেন আবার কি আর বলবো ভাই, আমি কিন্তু আপনাদের সামনে বলছি যে আমি এই কৃষ্ণ চৌধুরীর জীবনে কোনো ব্যক্তির কাছ থেকে আজ পর্যন্ত, ডিপার্টমেন্টে কোনো ব্যক্তির কাছ থেকে আজ পর্যন্ত কোনো টাকা আনে নাই। এইভাবে যদি ডিস্টার্ব করে, আলি আল্লাহ কি হয়ে যায়। তারপরে আসসালামু আলাইকুম মনিরুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি আমার লাইফে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। মহসিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। হারুন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই প্রত্যেকটা মানুষই কিন্তু আমার ভালোবাসার মানুষ, এই প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু আমি চলছি, কথা বলছি দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা। আর এই প্রত্যেকটা মানুষ কিন্তু জানে, এই যে হারুন ভাই টুকবাজারের খাবাসিয়া, এই হারুন ভাইয়ের সাথে আমার আত্মার একটা সম্পর্ক, এই আত্মার সম্পর্ক একটা ভাই, বিশ্বাস করেন ভাই। এই মহসিন ভাই আস্তে আস্তে জীবনটা দিয়ে দিবে আমার জন্য, আত্মার একটা সম্পর্ক। এই লালন ভাই আমার মা ওনাকে ছেলে বানাইছে, বড় ছেলে বানাইছে, আমি রাবিস্ট কোন এই প্রত্যেকটা মানুষের সাথে আমি জীবনে চলার পথে এরা কেউ বলতে পারবে না যে কৃষ্ণ চৌধুরী কোনো দিন একটা মিথ্যা কথা কইছে, কৃষ্ণ চৌধুরী কোনো দিনই বলছে ভাই আপনি আমার 5টা টাকা দেন আমি চলবো। নিজের বাপের সম্মতি বেঁচে চলি, কিন্তু কেউর কাছে কোনো টাকা চাইনি, টাকা কেন আমি নেবো? আমি কি এমন করছি গ্রাম পুলিশের জন্য যে একজনের কাছ থেকে আমি টাকা আনবো বলে? কি এমন অবদান আমার? কোনো অবদানই নাই, কোনো উন্নয়ন করতে পারছি না, তাই আমি টাকা কেন আনবো? টাকা আনার কোনো প্রশ্নই ওঠে না। আমি আমার বাপের সম্পত্তি বেচে আমি আমার মামলা চালাতেছি, আমি চলতেছি। টাকা আজ পর্যন্ত কোনো ব্যক্তির কাছ থেকে 1টি টাকা আনি নাই। শুধু আমার জীবনে চলার পথে 2টা মানুষ আমাকে সহযোগিতা করতো। চাঁপাইনবাবগঞ্জের মারুফ ভাই মাঝে মধ্যে আমাকে 500 টাকা দিত, প্রায় 1000-2000 টাকা দিছে। আসলে কি জানে, এসব অশিক্ষিত মানুষ, এরা জীবনে কোনোদিন পরিবর্তন হবে না। এই গ্রাম পুলিশগুলোর মনটা চাই কি জানেন? এই যে ফোনটা কাটতেছি বারবার, দেখতেছেন আপনারা দেখতেছেন ভাই, একটু বিশ্লেষণ করেন। ওরা কিছু বলবেন কৃষ্ণ হাউল, এই যে বারবার সেকেন্ডে ফোন দিতেছে, আর ফোনটা কাটতেছি, লাইনটা কাটে দিতেছি। হয়তো ভাবার একটা বিষয় আছে যে কৃষ্ণ হয়তো কোনো ব্যস্ত আছে বা একটা লাইফে আছে, ফোনটা কেটে দিচ্ছে, একটু পরে ফোন দিই, তা কিন্তু তার বিবেচনা করবে না, দিতেই থাকবে। আব্দুল সাত্তার ভাই আমার প্রিয় সম্মানীয় ব্যক্তি, আমার বড় ভাই সাত্তার ভাইয়ের সাথে আমি জীবনে চলার পথে অনেক ভুল বশত ভাবে অনেক কথাই কইছি। তারপরে কিন্তু উনি আমাকে ছোট ভাই হিসেবে উনি আমাকে মানে ভাই মাফ করে দিয়ে, আজ আসি কাল নাও থাকতে পারি। যেভাবে শত্রু বেড়ে যাচ্ছে, মনে কোন সময় মরে যাই নিজেও জানি না। যদি পারেন ভুল তো করছি জীবনে চলার পথে, ঠিক না? 100% ভুল করছি ভাই, তবাও করতেছি ভাই, মাফ করে দিয়ে। যদি মাফ করতে পারেন মাফ করে দেন, আর যদি মাফ করতে না পারেন তাহলে বিচার দিয়ে দেন আল্লাহর কাছে। রতনদা জামালপুরের অত্যন্ত ভালো মনের মানুষ, আমাকে এই মন থেকে আমার ভালোবাসে। প্রত্যেকটা মানুষ, লাল মিয়ার প্রত্যেকটা মানুষ কিন্তু এই কৃষ্ণকে ভালোবাসে মন থেকে। কারণ লাল মিয়া হয়তো ব্যতিক্রম ব্যক্তি, তার হয়তো রাগ বেশি, তার চাল চলের অঙ্গ ভঙ্গি দৃষ্টি রাগ বেশি, সে হয়তো সব মেনটেনটা করতে পারে না গ্রাম পুলিশের সাথে, মেনটেনটা সে করতে পারে না। তার এই ডিপার্টমেন্টে কিন্তু আমরা কিন্তু 45,870 জন গ্রাম পুলিশ, এর বাইরে কিন্তু না এই লোকগুলাই। আর এই মনে করেন এন থেকে যদি 1000 গ্রাম পুলিশের সাথে খারাপ আচরণ করা যায়, তাহলে এই 1000 গ্রাম পুলিশ কিন্তু কমে আসলো। আমার কিন্তু একজন গ্রাম পুলিশের ভিতরে শত্রু নেই, সবাই কিন্তু আমার ভালোবাসে। মানে লাল মিয়ার লোকই তো আমার লোক, স্বাভাবিক এটাই। লাল মিয়া যদি কোনো গ্রাম পুলিশের সাথে খারাপ আচরণ করে, রাগ দেখায় বা কোনো কিছু বলে, তাহলে কিন্তু ফোনটা ধরে আমার কয় ভাই লাল ভাই তো আমার সাথে খারাপ আচরণ করতেছে, লাল ভাই কি বর্তমানে রাগে আছে? আমি কি বলি, ভাই হ্যাঁ লাল ভাই রাগে আছে, লাল ভাই অনেক রাগে আছে, আপনার এই মুহূর্তে লাল ভাইয়ের ফোন দিয়েন না, টেনশনে আছে, কি হয়েছে আপনি বলেন, আমি বিষয়টা মেনটেন করতেছি। তার জীবনে চলার পথে প্রত্যেকটা মানুষের সাথে আমি সেই ধরনের ব্যবহার করছি। কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমি কোনো ব্যক্তির সঙ্গে খারাপ ব্যবহার করছি আজ পর্যন্ত, কেউ বলতে পারবে না। আর এটাও কেউ বলতে পারবে না যে আমি জীবনে চলার পথে কোনো ব্যক্তি আমাকে টাকা দিয়ে সহযোগিতা করছে, 1টি টাকা। আল্লাহ মেয়ে এখন পোস্ট করে যে আপনারা কে কৃষ্ণরা টাকা দেন না, দেন তো ভাই, কি বলবো, আছে কিছু?
আমি তো চ্যালেঞ্জ করি, যদি একটি ব্যক্তি বলতে পারে যে কৃষ্ণ চৌধুরী আমি আজকে 5,000 টাকা দিছি, 1,000 টাকা দিছি, 200 টাকা দিছি, সারাটা জীবন তার গোলামি করাম, সারাটা জীবন। না, তোমার প্রতি আমার কোনো রাগ নেই, অসংখ্য ধন্যবাদ, তোমাকে ভালো লাগে, ধন্যবাদ সাত্তার ভাই। আসলে ভাই জীবনে চলার পর তো ভুল করছি ভাই, অনেক বড় ভুল করছি ভাই, মাফ করে দিয়ে ভাই, মাফ করে দেন ভাই, যদি পারেন মাফ করে দেন, বললামই তো। রতনদা, কৃষ্ণদা, রতনদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমার লাইফে আছেন, মানে আমার কথাগুলো শুনতেছেন, আমি আসলে লাইফে কথা বলার যোগ্য না, আমি নেতাও না, আমি কথাও বলতে পারি না, জাস্ট আপনাদের সামনে একটু কিছু কথা আমি তুলে ধরবো, কথাগুলো আপনারা একটু শুনবেন মনোযোগ দিয়ে। আমি হয়তো বেশি দিন বাঁচবো না, আমাকে হয়তো মেরে ফেলবে, আমি ব্ল্যাকমেলের ভিতরে পড়ে গেছি, আপনারা একটু আমার কথাটি শুনবেন ভাই, খুবই ইম্পর্টেন্ট, না হয়তো লাইফে আমি আসতাম না, একটু শুনবেন প্লিজ। তারপরে মনে করেন যে কোনো কারণবশত কিন্তু আমি লাইফ থেকে বেরিয়ে যাই, যে আমি আর লাইফে আসবো না কোনোদিন। যাই হোক, তারা যেভাবে নেতৃত্ব দিতেছে, যারা নেতা, তারা নেতৃত্ব দিক, আমি আর এর মাঝে নাই। ফেসবুক, মিডিয়া, সোশ্যাল লাইন সব কিছু আমি বাদ দিতেছি, আমি আর আসবো না এইসবে। তারপরে ইদানিং আসছি কেন জানেন? তাহলে বলি মনের কষ্টটা আপনাদেরকে সামনে, শুনবেন ভাই, যদি পারেন সহযোগিতা করবেন, টাকা দিয়ে না, আমাকে বাঁচার জন্য আপনারা সহযোগিতা করবেন, আমি বাঁচতে চাই আপনাদের মাঝে। আর যদি জীবনে কোনো ভুল করে থাকি, অবশ্যই আপনারা গ্রাম পুলিশরা আপনারা বলেন আমি কোথায় আসবো, যে শাস্তি দিবেন আমি মাথা ব্যথা নেবো ভাই, মাথা ব্যথা নেবো ভাই। আমি জীবনে কোনো ভুল করে থাকি, আমারও ভাই বাঁচার ইচ্ছা হয়, আমি আপনাদের মাঝে বাঁচতে চাই, আমি মরতে চাই না, আমার ফ্যামিলি আছে, আমার বউ বাচ্চা আছে, আমার মা আছে, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। আমি কিছু কথা বলবো আপনাদের মাঝে, আপনারা শুনবেন মনোযোগ দিয়ে। আমাকে হয়তো যে কোনো সময় আমাকে মেরে ফেলবে কি লাল মিয়া, আমি সব বলবো আপনাদের সামনে, আপনারা শুনবেন একটু মনোযোগ দিয়ে। আমি যখন মনে করেন একটা কথাও কিন্তু মিথ্যা কথা বলতেছি না, প্রত্যেকটা কথাই কিন্তু আমি সত্য কথা বলতেছি, একটা কথা মিথ্যা না, প্রত্যেকটা কথাই সত্য। মনে করেন যে লাল ভাই 5ই জুলাই 6ই জুলাই বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির এই যে মহিলাটা পারুল আক্তার, সে পোস্ট করলো যে লাল মিয়া ভাই ঢাকা গ্রেপ্তার হয়েছে। সুমন শেখও পোস্ট করলো যে লাল মিয়া ভাই এই মুহূর্তে ঢাকা গ্রেপ্তার হয়েছে, পুলিশে তারা গ্রেপ্তার করছে। আমার তো এই জায়গায় কোনো কিছু যায় আসে না, আমি কোনো পুষ্টও করছি না, আমি কোনো কিছু না, যে ছাড় নামে যাক, আমার কি বিষয়, এটা তো আমার বাপদাদার সম্পত্তি না, আর আমার কথা কেউ মানেও না, আমি নেতাও না, সবাই আমার দালাল কয়, সবাই আমার খারাপ কয়। মান সম্মানের একটা বিষয় আছে, ঠিক না ভাই? যে গ্রাম পুলিশরা তার নিজের মানে ন্যায়সঙ্গত কথাগুলো যারা শুনে না, যারা অন্যায়ের প্রশ্রয় দেয়, তাদের সামনে কি কথা বলবো? পদ্মার আড়ালে চলে গেছিলাম আমি কিন্তু আসলামই না। তারপর মনে করেন যে লাল মিয়া ভাই ঢাকা গ্রেপ্তার হয়েছে না কি হয়েছে, আমি কি পোস্ট করছি আপনাদের মাঝে কোনো সময় বলতে পারবেন? লাল মিয়ার বিপক্ষে কোনো ধরনের কথা বলছি আপনাদের মাঝে বলতে পারবেন না, কোনো ধরনের কিন্তু আমি নাই। তখন আমাকে নাহিম, ঝিনাইদহের নাহিম ভাই আমাকে ফোন দেয়, নাহিম ফোন দিয়ে আমাকে বলে যে কৃষ্ণ তুই উকিলরে ফোন করে কেন বলছিস যে লাল মিয়ার জামিন যেমনি না হয়, লাল মিয়া যেমনি জেলও থাকে। নাহিম ঝিনাইদহের আমাদের কেস পার্টনার নাহিম, তার কিন্তু মামলায় একটা, আর লাল মিয়ার জন্য আমরা মামলা খাইছি 5টা। তার মানে লাল মিয়ার ভালোবাসার মানুষ খেলা আমরা না, আর তার মামলায় একটা। ভালোবাসার ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণটা কিন্তু এই জায়গায় ট্রফিকটা, যে লাল মিয়ার জন্য আমরা 5টা মামলা খাইছি, আর নাহিম খাইছি একটা মামলা। এখন নাহিমে আমার প্রশ্ন করতেছে, তুই আমার আমিনুল হচ্ছে আমাদের উকিল ঝিনাইদহের, যে আমিনুল উকিল রে তুমি ফোন করে কেন বলছোস লাল মিয়ার জামিন যেমনি না হয়, লাল মিয়ার জেলে থাকতে? ভাই আল্লাহর কসম দিয়ে বলতেছি ভাই, 32টা বানের তলে আমার কি দরকার আছে উকিল দিয়ে এইসব কথা বলার, যে লাল মিয়া ভাইরা আপনার জামিন করাবেন না? কেন ভাই আমি কথাটা বলবো? শত কিছুর পরে ভাই জেলে যারা থাকে খুব কষ্ট ভাই, জেলখানা যতই শত্রু থাকুক, তার কোনোদিন কেউ বলবে না যে উকিল সাহেব আপনি একে জামিন করাবেন না। এটা তারাই একটা সিন্ডিকেট করছে, মানে আমার সাথে তারা কোনো কারণে বা কোনো অকারণে জ্ঞানজাম করবে। এই জায়গায় কিন্তু হাফ ডেটের সিস্টেমটা চলে আসে। আমি বলছি ভাই নাইম ভাই বিশ্বাস করে না, আমি এসব কথা কেন বলবো? আমি উকিলটা যে লাল মিয়া ভাইয়ের জামিন না হোক, আমি কথা বলি নাই। আর যদি কোনো প্রমাণ দিতে পারেন যে আমি এই কথাটা বলছি উকিল সাহেবরে, তাহলে আমাকে আপনারা ফাঁসিতে ঝুলিয়ে মারবেন, আমার কোনো অজুহাত থাকবে না, আপনারা যা শাস্তি দিবেন আমি মাথা ব্যথা নেব। এর বাইরে আমি কোনো কথা নাইম ভাইরে কই নাই। তখন নাইম ভাই বলছে আচ্ছা ঠিক আছে, কয়েকটা বাসা দিছে, ঠিক আছে তুই ঝিনাইদহ আই, তোকে আমরা দেখবো, এই কথাটা বলছে। মানে ভাই কেস পার্টনার, কেস যেহেতু ঝিনাইদহ আছে, যেতে হবে না ভাই, না হলে ওয়ারেন্ট হবে। একটা মামলা শেষ করছি, পটুয়াখালী মামলাটা থেকে আমি অব্যাহতি পেয়েছি, আমি খালাস পেয়ে গেছি। ঝিনাইদহের মামলাটা আমি খালাস পেয়ে যাবো, না গেলে কিন্তু খালাস পাবো না, না গেলে ওয়ারেন্ট হবে। তখন আমি এই 12 তারিখে কিন্তু ঝিনাইদহ যাই,
ঝিনাইদহ যাওয়ার পরে মনে করেন এই লাল মিয়া আর এই নাইম তারা যুক্তি পরামর্শে 20 থেকে 25 জন স্থানীয় লোক ম্যানেজ করে রাখছে, তারা কেউ গ্রাম পুলিশ না, কেউ গ্রাম পুলিশ না। ও এখন আমাকে গোলাম মোস্তফা ভাই বলতেছে, কৃষ্ণ তারা সকলে গেটে বাইরে জজ কোর্টের গেটের সামনে তারা স্থানীয় লোক অনেক ধার করে রাখছে, তোমাকে মেরে ফেলবে, এখন কি করা যায়? ভাই খুবই ভয় পাইতেছি, এখন কি করব। তখন উকিল সাহেব লাল মিয়ার বলতেছে যে, লাল মিয়া সাহেব, আচ্ছা কৃষ্ণ তো আমার এমন ধরনের কোনো কথা বলে নাই যে আপনার জামিন সম্পর্কে কোনো কথা কৃষ্ণ বলে নাই, তা আপনাদের বিষয়টা কি হয়েছে বা কি না হয়েছে এটা তো আর আমি জানি না। তারপরও আপনারা যেহেতু আমার জেলাতে আসেন, আমার কোর্টে আসেন, আমি আপনাদের উকিল, আপনারা ভাই এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করেন না, খাইজা বিশৃঙ্খলা করেন না। যাই হোক, কৃষ্ণ তুমি লাল মিয়ার পায়ে ধরে মাপ চাও। আমি ভাবতেছি ঠিক আছে, লাল মিয়া ভাই তো আমাদের সকলের বড় ভাই, সম্মানীয় ব্যক্তি, ওনার পাও দিলে তো মাপ চাইতেই পারি, সমস্যা কি, ভালোবাসি যার জন্য তুমি মামলা কাইলাম, মাপ চাইতে পারি না? বা ভুল করে তো কি নাও করে থাকি, মাপ আমি চাইতেই পারি। ওরা ওনার পাও ধরে জজ কোটো পায়ে ধরে মাপ চাইলাম। তারপর সে মাপ করবে না, সে আমার একটা হাত একটা পাও কেটে ফেলবে, তার ইচ্ছা আমার মেরে ফেলবে আমাকে, কি বলতেছে তো আমি আর মাপ করতাম না, আমি মাইরা লাইম। যাই হোক, তারপরে আমার সাথে কে ছিল, এই যে মানিকগঞ্জের শাহিন ভাই ছিল, তারপরে পটুয়াখালী 10 মিনার ইমরান ভাই ছিল, মেহেদি ভাই ছিল, গোলাপ মোস্তফা ভাই ছিল, তারপরে যশোরের ইমাদুল ভাই ছিল। সবার সামনে সবার সম্মুখে ভাই, মিথ্যা কথা বলতেছি না, আমরা বাইরই জসকোট থেকে আমরা বাইরই পরে এই স্থানীয় যে লোকগুলা ছিল এটা আমাদেরকে নিয়ে গেছে কোর্টের সামনে নিয়ে গেছে আমাকে, আমরা সকলেই আমরা সামনে। আমার কি ভুল আছে কি ভুল না তার শুনতে চাই। এখন ইন স্থানীয়গুলা আসলে ভালো মনের মানুষ, যে স্থানীয়গুলা তারা নিয়ে আসে আমাকে মারার জন্য, তারা বলতেছে যে কৃষ্ণ তুমি এমন কি ভুল করছো, বা তুমি নাইম রে কেন বলছো, গালাগালি করছো। আমি বলছি ভাই নাইম ভাইরে তুমি গালাগালি করে থাকি, আপনারা আমার যা শাস্তি দিবেন আমি মাথা ব্যথা নেবো, নাইম ভাইরে আমি কিছু বলি নাই। আর যদি কোনো উপযুক্ত কোনো ডকুমেন্ট থাকে, কোনো প্রমাণ থাকে, তাহলে আপনারা দেখান, আপনারা যা করবেন আমাকে আমি বাধ্য আছি ভাই, এই জীবন আর ভালো লাগে না, 5টা মামলা খাই তো দিশারা হয়ে গেছি গা, এখন তো মৃত্যুটা বাকি আছে, মেরে ফেললো ভাই আমি খুশি। তখন স্থানীয় লোকগুলা আমার মুখের দিকে তাকিয়ে আছে, তাকিয়ে বলতেছে এই কি বলে এই ছেলেটা, আসলে তো কি আছে তোদের কাছে প্রমাণ বাইর কর। ওর নাইমে একটা মানে রেকর্ড বাইর করে, এই রেকর্ডের মধ্যে আমি এমন ধরনের কোনো কথাই বলি না খারাপ কথা, আমি খালি ওটাই বলছি যে ভাই আমি যদি সত্যি যদি বলে থাকি যে লাল মিয়া ভাইয়ের জামিনের ব্যাপারে, লাল মিয়া ভাইকে জামিন করাবেন না আমার উকিল, তারা জেলখানা রাখায়, তাহলে দুই এমন কথা বলে থাকি আর উকিল দুই কথা বলে, তাহলে আপনারা যা শাস্তি দিবেন নাইম ভাই আমাকে ফাঁসিতে ঝুলিবেন, আমি মেনে নেবো, এই কথাটাই বলছি, জাস্ট যেটি বলছি। তখন স্থানীয় লোকগুলো বলছে না এর তখন দোষ নেই। তারপরেও একটা পর্যায়ে মনে করেন স্থানীয় একটা লোক আমি চিনি না, আমার গালে একটা চর মারে লাল মিয়ার সামনে, এই একটা চর মারে আমাকে, আর আরেক দিক দিয়ে লাল মিয়ার সাথে থাকে, লাল মিয়ার একরকম পাঁচাটা কুত্তা বলতে গেলেই চলে। এই যে সুমন শেখ, সে এইভাবে ভিডিও করতেছে, আমার মারতেছে, আর সুমন শেখ এইভাবে ভিডিও করতেছে, আর ওই পাশে মনে করেন ইমরান দাঁড়ায় রয়েছে, মেহেদি দাঁড়ায় রয়েছে, শাহিন ভাই দাঁড়ায় রয়েছে, যশোরের ইমামুল ভাই দাঁড়ায় রয়েছে, আমরা সকলে গ্রাম পুলিশ। লজ্জার বিষয় না ভাই, আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমাদের এই ঝিনাইদহ কি কোনো গ্রাম পুলিশ নেই? আমাকে গ্রাম পুলিশ মারলে আমার কোনো কষ্ট আসেন না, আউট মানুষ আমাকে মারবে বলেন আপনারা, মারবে এই কালে আমার মারছে ভাই। এখন তারপরে ভাই মনে করেন যখন বাসে উঠি, মানি ব্যাগে আমার অনেক টাকা ছিল, আমি চিনি না, টাকা পর্যন্ত আমার নিয়ে গেছে, অনেক কষ্ট হয়েছে, দৌড়াইয়া বাসের মধ্যে উঠছি, অনেক কষ্ট করছে ভাই সেদিন, আমাকে মেরে ফেললো। তারপরে এই স্থানীয় লোকগুলা বলতেছে যে যাই হোক কৃষ্ণ তো এমন ধরনের কোনো ভুল করছে না, তো এই জিনিসটা এই জায়গায় শেষ করে দেয় স্থানীয় লোকগুলা। তারপরে একটা 7 আপ আনে নাইম ভাই, 7 আপ এনে আমরা সকলেই মিলেমিশে খাই, খাইনি কিন্তু এই জায়গায় শেষ। এবং স্থানীয় লোকগুলা বলতেছে তুমি লাল মিয়ার পাও ধরে মাপসা, আর লাল মিয়ার বিপক্ষে কোনো কথা বলবে না, লাল মিয়ার কোনো কিছুতে আর তোরা তুই বাধা দিবে না। আমি লাল মিয়ার পাও ধরে মাপসাই, কি করবো ভাই, জানবি কে ভাই, এত লোক ভাই, 15-20টা স্থানীয় লোক যদি মনে করেন আটকায় রাখে, আছে বলেন, আপনার এলাকায় যদি আমি যাই, আপনি যদি আপনার এলাকার মধ্যে আটকায় 20-25 জন লোক দিয়ে আটকায় যদি আমাকে হেয়পূর্ণ করেন, তাহলে আমাকে শক্তি সামর্থ্য আছে যে ইন থেকে বাঁচার মতন? আমার তো পাও ধরতে হবে তার, আমি জানি না, পাও আমার ধরতে হবে, তার কাছে আমি মাপ চাইতেছি, আর হ্যাঁ বলতেছে না আমি তার মাপ করতাম না, তারে
তার হাত পাও ভেঙে দেন, লাল মিয়ার একটা কথাই। তারপর স্থানীয় লোকগুলা অত্যন্ত ভালো মনের মানুষ, অত্যন্ত ভালো মনের মানুষ। স্থানীয় লোকগুলোর জন্য আমি আরো বেঁচে যাই। স্থানীয় লোকগুলো বলতেছে এই মেয়ে খালি হাত পাও ভেঙে ফেলেন, মেরে ফেলেন, এত দোষ নিয়ে বলতেছে। যাই হোক, যারা জিনিসটা আমরা শেষ করে দিলাম, বিষয়টা শেষ। এই বিষয়টা নিয়ে আপনারা বাড়াবাড়ি করবেন না। এ কৃষ্ণ তুমি কি বলো? আমি বলছি জি ভাই, আমি এই বিষয়টা নিয়ে আর কোনো ধরনের বাড়াবাড়ি করবো না। যা কিছু করছি বা বলছি মনের অজান্তে ভুল করছি, আপনার আমার মাফ করে দেন। এখন ঝিনাইদহ কি আমার বাপের কোনো সম্পত্তি বা আমার কোনো ইষ্টি গোষ্ঠী ঝিনাইদহ এটা কি এই জায়গায় আছে? কেউ নাই তো, আমি একা। আর আমার যারা কেস পার্টনার সকলেই সাই থেকে দেখতেছে, তারা মনে খুব কষ্ট পাইছে। নাইম ভাই, তা ইমরান ভাই, শাহিন ভাই, যশোরের ইমাদুল ভাই, গোলাপ মুস্তফা ভাই খুব কষ্ট পাইছে, মানে সকলেই চোখেতে পানি বসে। আমার যখন মারে, একটা গ্রাম পুলিশের গায়ে একটা আউট মানুষ মারবে, এটা কি কেউ গ্রাম পুলিশ মাইনে নিতে পারে? যাই হোক, তারপরে মনে করেন আমি কোর্ট থেকে আমি চলে আসি কোথায়, কেন্দ্রীয় টার্মিনালে চলে আসি ঝিনাইদহ। সেই জায়গা থেকে আমি রংপুর চলে যাব, আমি পীরগঞ্জ চলে যাব। মনোরঞ্জনদার বাড়িতে আমি প্রোগ্রাম করছি, কারণ মনোরঞ্জনদা আমার খুবই ভালোবাসার মানুষ, তাকে আমি বড় ভাই হিসেবে সম্মান করি, শ্রদ্ধা করি। আমি তার কাছে চলে যাব। টার্মিনালে যখন আইছি, তখন আমাদের সাথে এই শাহিন ভাই ছিল, মেহেদি ভাই ছিল, ইমরান ভাই ছিল, আর যশোরের ইমাদুল ভাই ছিল। যশোরের ইমাদুল ভাই এই আমাকে দেখতো, যশোর থেকে আসে আমাকে দেখতো। তারপরে উনি প্রায় অনেক টাকা, 1000-2000 টাকা খরচ করছে, আমাদের ভাত খাওয়াইছে। উনিও তখন টার্মিনালে বলতেছে কৃষ্ণ তোমার মনে এখন আরো বেশি সমস্যা হবে। তখন মনে করেন আরো 8-10টা ছেলে চলে আসে এই জায়গায়ও। ওই জায়গায় কিন্তু বিষয়টা শেষ করে দিছে। এই জায়গায় চলে আসে 8-10 জন মানুষ, এসে একটা হুমকি ধুমকি মেরে ফেলবে, ব্যাগ এটা হেঁটে আঙ্গামাঙ্গা ভিডিও করতেছে, আরো কত কিছু। লাল মিয়া আর মেহেদি দূরা, লাল মিয়া আর নাইম দূরা তাকাই রয়েছে। আমি দেখতেছি তাদেরকে, তারা একটু আমার সহযোগিতা করতেছে না। তাদের ইচ্ছা আমার কুত্তার মতন মারো, তারা এটাই চাইতেছে। আর আমার মানি ব্যাগে 10,000 টাকা ছিল। এই দুইটা ব্যক্তির আমি চিনি না, টাকাগুলো আমার নিয়ে যায় ভাই। খুব কষ্টের টাকা ভাই, বিশ্বাস করেন, খুব কষ্টের টাকা ভাই। টাকার একজন কাছ থেকে হাওলাত করে আনছি মামলাটা ক্লোজ করার জন্য। এই টাকারই মানি ব্যাগটা পর্যন্ত নিয়ে যাই। তারপরে ঝিনাইদহ আমি আর এটা চিনি না, জানি না, ঝিনাইদহতে আসতে পারি না। তারপরে আমি আমার বউরে ফোন করলাম, 1000 টাকা দেও। আর এই 1000 টাকা দেয় ভাই, অনেক কষ্টে আইছি ভাই। এখন বলেন আপনারা আমি কি করবো ভাই? কোথায় যাবো আমি ভাই বলেন? সে যদি এমনভাবে হ্যামারিং করে আমাকে মারার জন্য প্ল্যান করে, যাবো কোথায় আমি বলেন? আপনারা বলেন আমি কোথায় যাবো? একটা কথা মিথ্যা কথা বলছি না। শত কিছুর পরে তো আমরা একটা ডিপার্টমেন্টের লোক, 45,810 জন গ্রাম পুলিশ, আমরা তো একটা ডিপার্টমেন্টের মানুষ। আমি ভুল করছি, আপনি বিচার করেন। লাল মিয়া আপনি গ্রাম পুলিশ, আমি গ্রাম পুলিশ, আপনি আমার মারেন কাটেন, আপনি গ্রাম পুলিশ, আপনি আমার আউট মানুষ দিয়ে আমাকে মারবেন, চরকা হইবেন। তার মানে কি আপনার পায়ে তলে মাটি নাই? আপনি একটা ভীত, আপনি একটা কাপুরুষ, আপনি একটা হিজড়া চেয়ে অধম। এটা আমি বলতেছি মন থেকে, কারণ আপনি আউট মানুষ দিয়ে আপনি আমাকে কেন মারাইলেন? আমার মনে কষ্ট রেখে। আপনি তো আমার বড় ভাই, আপনার জন্য তো জীবন হাসতে হাসতে দিয়ে দিছি, এখন তো শেষ। আর না মেরেই ফেলবেন, এছাড়া তো কিছু করতে পারবেন না। তা আউটলুক দিয়ে আমার কেন মারাবেন? আপনারা বলেন। আমি বিচারটা কি আপনাদের কাছে চাই না? দিতে পারি না? আমি কি পারি না? যদি মনে করেন কি সদন চৌধুরী গ্রাম পুলিশের চুল পরিমাণ অবদান আছে, আমি বাইরের জন্য কিছুই করি নাই, 5টা মামলা খাইছি, নিজের বাপের সম্পত্তি বেচিয়া আজকে আমি পথের নিঃস্ব। আমার কি ভূমিকা চুল পরিমাণ নাই? আর যদি আমার চুল পরিমাণ ভূমিকা থাকে, তাহলে লাল মিয়া ভাড়া করে লোকে না আমাকে গায়ে মারবে কেন? আর সুমন ভিডিও করবে, এটা কি ধরনের তামাশা আমাদের মাঝে হচ্ছে বলুন আপনারা? এখন এই সামনে মাসের 24 তারিখ আমাদের মামলার শুনানি দিন ধার্য করছে। এখন যদি যাই কি করে একমাত্র আল্লাহ মাহমুদ জানি। কোথায় যাবো ভাই? আর যদি না যাই ওয়ারেন্ট হবে, কি করবো ভাই? আমার কোনো বুদ্ধি আসতেছে না। যার জন্য অতটি মামলা খাইলাম, যার জন্য জীবনটা নষ্ট করে ফেললাম। হ্যাঁ বলেন সত্তর ভাই। ধারাও এখন লাল মিয়াকে জিজ্ঞেস করতেছি, মাপ চাওয়ার পরেও হাত কাটবে সে কে গ্রাম পুলিশ ভাই? লাল মিয়া সত্তর ভাই, আল্লাহর কসম দিয়ে বলতেছি ভাই, বিশ্বাস করেন ভাই, এই আউটলুক দিয়ে আমার মাসে ভাই, এই অপমান আমি সহ্য করতেছি না ভাই। আমি হয়তো নিজে সুসাইড করতাম, মারা যেতাম হয়তো, বিশ্বাস করেন ভাই। আজকে যদি আমার এই মেয়েগুলো না থাকতো, আমার পরিবার না থাকতো, আমি আত্মহত্যা করতাম আজকে ভাই। ওদের দিকে তাকিয়ে আমি আর আত্মহত্যা করতে পারতেছি না। এখন আমার মনে হচ্ছে ওরাই আমাকে হয়তো মেরে ফেলবে। আমি কোথায় যাব, কি করবো, কিভাবে চলবো? আমি আর হয়তো থাকতে পারবো না। তাই কিন্তু এই রাগের গোসা কিন্তু আমি বলতেছি, ওই যেন ফারুল আক্তার যে মহিলাটা, সে যে মহাসচিব পদ দিল, সে তো একটা মহাসচিব, ঠিক না? সে তো একটা মহাসচিব। সে যদি মনে করেন 5 তারিখে বা 6 তারিখে লাল মিয়া ভাই গ্রেপ্তার হয়েছে, এখন লাল মিয়া ভাই গ্রেপ্তার হয়েছে বা লাল মিয়া ভাই পুলিশে গ্রেপ্তার করছে না, এটাই নিয়ে কি আমি বলছি আপনাদের সামনে কিছু বলতে পারেন? কোনো ব্যক্তি আমি কোনো ভিডিও করছি বলতে পারবেন আপনারা?
কিছু কই তার বিষয়ে কিছু, তা আমার গায়ে সে মারলো ভাই, এদিকে একটা জ্বালা না, এটা একটা জ্বালা। আপনি গ্রাম পুলিশ, আমি গ্রাম পুলিশ, আউটলুক দেশে আমার মারবে? আমার জেলা নেত্রকোনা, আমার জেলা নেত্রকোনা, আমি আমার জেলাতে যদি একজন গ্রাম পুলিশকে ডেকে এনে মারি, তাহলে আমার মূল্যায়নটা কই রইল ভাই? নিজ জেলাতে আমি যদি আপনার বাড়িতে যাই, আপনার জেলাতে যাই, আপনার থানাতে যাই, যদি আমি অন্যায় করি, তারপরে কি আপনি আউটলুক দিয়ে আমার মারবেন? এই কি আপনি আইনে চাকরি করেন? এই আপনি গ্রাম পুলিশে চাকরি করেন? এই কি আপনার নীতি নির্ধারক? এ কি আপনার মনুষ্যত্ব? বলুন সাত্তার ভাই। যদি যদি সত্যি হয়ে থাকে 10,000 টাকা, 10,000 টাকা আমার মানি ব্যাগে ছিল, আমি ওদেরকে চিনিই না, ওই জায়গায় শেষ করে দিছে। তারপর কেন টার্মিনালে আসি, দূরে ছেলে আমার হাত পা ধরে মানি ব্যাগে টান দিয়ে নিয়ে চলে যায় দৌড় দিয়ে, আমি ওদেরকে চিনিই না। এই দূরে লোক চলে যাওয়ার পরে আরো 8টা লোক আসে, এসে মনে করেন আমাকে বাস টার্মিনালের কাউন্টারের ভিতরে আমি চলে যাই, তার মানে আমার জীবনটা বাঁচছে। এই টার্মিনালে যে লোকটা ছিল সে বলছে, এই ওর গায়ে কেউ হাত দিবে না, ও আমার কাউন্টারের লোক, ওর গায়ে কেউ হাত দিবে না, আর কেউ কোনো ধরনের ওরে টর্চারিং করবে না। তখন এই কাউন্টারের যে লোকটার জন্য আমি ভাই জানে বেসে গেছি, আর কেউই নেই। শাহিন ভাইও অসহায় হয়ে গেছে, শাহিন ভাইও দেখতেছে বিষয়টা, মানিকগঞ্জের আমার কেস পার্টনার, কিচ্ছু করেন নেই। আবার যাই আবার সে আমাকে মেরে ফেলে, আমি যাবো কোথায়? ওর মামলাটা দিয়ে হাজিরা না দেই, 24 তারিখে যদি না যাই তাহলে ওয়ারেন্ট হবে, আর সামনে মাসের 24 তারিখে গেলে আমি মামলা থেকে খালাস পাবো। হয়তো তারা ইচ্ছাকৃত ভাবে জিনেদো আমাকে পৌঁছানোর ব্যবস্থা করে দিচ্ছে না, কারণ আমার মামলাটা আমার রয়ে যাক। এখন আমার প্রিয় 47 গ্রাম পুলিশ ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি 24 তারিখে জিনেদো আমার মামলাটা যেতেই হবে ভাই। আর তারা চাচ্ছে আমি যেন না যাই, আমি গেলে তারা আমাকে মেরে ফেলবে। আমি কি করবো ভাই? আমি আইনকে সম্মান করি, আইনের প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে, আমি মামলা থেকে খালাস পাবো। আর তারা চাচ্ছে আমি যেন হাজিরা না দিই, আমি যেন না যাই। কি করবো ভাই? ঝিনাইদহ তো আমার এরিয়া না। আর ঝিনাইদহ যদি কোনো গ্রাম পুলিশ থাকতো, আমার বন্ধু বান্ধব থাকতো, বা আমি কি অন্যায় করছি না, ঝিনাইদহ সভাপতি যদি বিষয়টা দেখতো, তাহলে ভাই আমি বাঁচতাম ভাই আজকে। বিশ্বাস করেন আপনারা? প্রফুল্ল কুমার রায়, দাদা কেমন আছেন? দাদা ভালো না বেশি? দাদা বিশ্বাস করেন ভালো না, অনেক কষ্টেই আছি দাদা। আপনারা কেউ ফোন দিয়েন না, কৃষ্ণের কথাগুলো আমরা শুনছি। রতনদা খুব কষ্ট লাগছে ভাই, যখন আমাকে স্থানীয় লোকটা এই জায়গায় একটা চর মারছে আমারে। যাই হোক, চর মারছে বিষয়টা বড় কিছু না, লালমের পাউদের মাপ চাইলাম, সে মাপও করছে। আবার বাস টার্মিনালে আসা পরে যে আক্রমণটা করছে ভাই, ইস জানেন না ভাই, অনেক ভয় পেয়েছি ভাই। মৃত্যুর হাত থেকে একটা মানুষ বাঁচার জন্য কিন্তু ছটপট করে, আর সেই ধরনের ছটপট করছি আমি কিভাবে বাঁচতে চাই। বারবার আর মেয়েগুলোর কাছে ফোন করতেছি, মার কাছে ফোন করতেছি, বউর কাছে ফোন করতেছি, যে আমি যদি মারা যাই তাহলে এই বিষয় তোমরা একটু বিষয়টা জেনে রাখো। আর আমি মারা গেলে কি করা, কিচ্ছু আমার করার নেই। লজ্জা হয় না ভাই বলেন? এক গ্রাম পুলিশ আর গ্রাম পুলিশে মেরে হলে ফারুল এই জায়গায় আসে মহাসচিব হিসেবে, আমার মনে কোনো কষ্ট নেই। কি করবে কি না করবে তার ব্যক্তিগত বিষয়। লাল মেয়ে কি করবে না, লাল মেয়ে কি করবে না, ব্যক্তিগত বিষয়। ওটা তো আমি ফেসবুক বাদ দিয়ে দিয়েছি, আমি ফেসবুকে আর আসতেছি না। এই কাজটা কেন করলো ভাই আপনারা বলেন? আমি কি আপনাদের গ্রাম পুলিশের মাঝে কি আমি বিচার চাইতে পারি না? বিচার দিতে পারি না? না এই বাড়িতে আমার কোনো অবদান নাই, না কোনো ভূমিকা নাই, আমার কোনো কিছুর প্রয়োজন নাই, কোনো কিছুর ভূমিকার কোনো প্রয়োজন নাই। আমি বাঁচতে চাই, আপনারা কি আমার বাঁচাবেন বলেন? আমি আপনাদের মাঝে বাঁচতে চাই, আমার ফ্যামিলি নিয়ে বাঁচতে চাই, আমার মানুষগুলো আপনজনগুলোকে নিয়ে আমি বাঁচতে চাই। প্রয়োজন হলে আমি চাকরি জীবন আর কথাই বলবো না, চাকরি আমি ছেড়ে দেবো। আপনারা কি আমার বাঁচাবেন? হ্যাঁ বাঁচাইবেন? হ্যাঁ সাদ্দার ভাই, এই জায়গায় ঝড়টা বাঁচছে আমার। খুব লজ্জা পাইছি ভাই, যার জন্য জীবনটা দিয়ে দিলাম আস্তে আস্তে। এতই জেল স্থানীয় লোক দিয়ে, বাড়াইটার লোক দিয়ে আমার মারবে কেন? তুই মার শালা কা পুরুষ কোনকার, তুই মার আমারে, তুই গ্রাম পুলিশ, তুই মার। মনে কষ্ট থাকলো রে আমার, আউটলুক দিয়ে তুই আমার মারবে কেন? অনেক কষ্টের টাকা ভাই, অনেক কষ্টের টাকা নিয়ে গেছে ভাই। মা দিছে, আর কোন দিকে টিয়ারি দিছে, এই টিয়ারি পর্যন্ত নিয়ে গেছে দুইটা ছেলে।
মিথ্যা কথা বলার ছেলে আমি, কৃষ্ণ না। আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতেছি না। এখন তারা এমনভাবে সিন্ডিকেট করে রাখতেছে যে আমাকে মেরে ফেলবে। আমাকে মারার জন্য 3টা লোক দায়ী থাকবে, লাল মিয়া, নাইম, আর হচ্ছে ওই যে কুমিল্লার মেয়েটা পারুল। ওরা 3জনে সিন্ডিকেট করতেছে। এই পারুল 1 নাম্বার। এই পারুলের সমস্ত টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতেছে আমাকে মারার জন্য। আপনারা মনে রাখবেন কিন্তু, মরতে যাবোই, মরতে গেছি, আর কি আছে বাকি? যদি আপনারা বাঁচাতে চান বাঁচাবেন, যদি পাশে রাখতে চান রাখবেন, বাসে না রাখলে না রাখবেন। আমার কোনো অভিযোগ নেই, কেউর প্রতি কোনো অভিযোগ নেই। কারণ আউটলুক বাড়া করে যে মারাতে পারে আর গ্রাম পুলিশ, সে গ্রাম পুলিশ হইতে পারে না। তার ভিতর কোনো মনুষ্যত্বই নেই আমি মনে করি। সারা রাস্তা আইছি, খুব কষ্ট পেয়েছি মনটার মধ্যে। আউটলুক আমার মারবে কেন? আমি জীবনে এমন কি কাজ করছি আজ পর্যন্ত আমার কেউ মারে নাই। আমি কোনো মিথ্যা কথা বলি নাই মিডিয়াতে, কেউর নামে কোনো কটূক্তিমূলক আলাপ করি নাই। আউটলুক দিয়ে আমার মারবে কেন বলেন? আউটলুক কেন আমাকে মারবে? আমি কি আউটলুক আমরা তো একটা ডিপার্টমেন্টের লোক, 47 গ্রাম পুলিশ। আমরা কি ফ্যামিলির মানুষ? আমি ভুল করলে আপনি আমার শাসন করবেন, আপনি বিচার করবেন। সত্যি যদি আমার অন্যায় থাকে, তাই কি আপনি আউটলুক দিয়ে আপনার জেলায় গেলে আপনি আউটলুক দিয়ে আমার মারবেন? এই আমাদের ভালোবাসা? আর এই যদি আমাদের ভালোবাসা হয়, তো একজনের প্রতি আরেকজন মানুষের বিশ্বাস থাকবে এই দুনিয়াতে। আর বিশ্বাস যদি না থাকে, তাহলে কি পৃথিবী টিকবে? বলুন সত্তর ভাই, মারবে কেন আমাকে বলেন? এখন আপনাদের কর্মচারী ইউনিয়ন আছে, আপনারা ছাড়া আমার আর কেউ নাই পৃথিবীতে ভাই। আপনারা যদি পারেন আমাকে বাঁচায়েন, না পারলে আর কিছু নাই বলার মতন। ও তোমাকে মেরেই ফেলবে। আপনাদের কর্মচারী ইউনিয়ন আছেন, আপনারা যদি বাঁচাতে পারেন আমাকে বাঁচায়েন, আর যদি বাঁচাতে না পারেন কোনো অভিযোগ থাকবে না আপনাদের প্রতি, কোনো অভিযোগ থাকবে না আপনাদের প্রতি। সাক্ষী হিসেবে প্রত্যেকটা লোক ছিল। সাক্ষী হিসেবে ইমরান ভাই ছিল, সাক্ষী হিসেবে মেহেদি ভাই ছিল, সাক্ষী হিসেবে বাগেরহাটের মুস্তফা ভাই ছিল, সাক্ষী হিসেবে যশোরের ইমাদুল ভাই ছিল। এই ইমাদুল ভাইয়ের কারণে আমি বাচ্চা গেছি। ইমাদুল ভাই তার বড় ভাই একটা এনএসএ ভাই, সে ফোন করছে ভাই কৃষ্ণরে এই বিষয়। তখন এনএসএ ভাই নাইমরে ফোন করছে। তখন নাইম একটু ভয় পাই ওরা আর বেশি একটা অ্যাকশন নেয় নাই, নাইলে সেদিন আমাকে মেরে ফেলতো। আমার ডাইন হাতটা আমার কেটে ফেলবে। আমি কি এমন অন্যায় করছি বলেন? আমার স্থানীয় লোক ভাড়া করে আমার মারবে বলেন? আমি কি অন্যায় করছি? আমি তো আপনাদের একজন লোক, আপনাদের গ্রাম পুলিশের একজন লোক। এই গ্রাম পুলিশের জন্য আজকে জীবনটা নষ্ট হয়ে গেছে আমার। আর লাল মিয়া নাইমে আমি পারুলে তারা ভাড়া লোক দিয়ে আমার মাইর খাওয়াইবে, মাইর দিবে আমার। তাও আবার জিনাই তো মামলার হাজিরা দিতে যায়, আর হাজিরা না দিলে মামলার ওয়ারেন্ট হবে। আমাকে মারবে বলেন? আউটলুক দিয়ে আমার মারবে কেন? আমার কষ্ট রয়েছে এই জায়গায়। আউটলুক দিয়ে আমার মারবে কেন? আমি কিছু না, সন্ত্রাস না, আমি কিছু কইছি তার নামে। আউটলুক দিয়ে আমার মারবে কেন? এই জায়গায় মারছে আমার। আমি যদি জীবনে চলার পথে কোনো ভুল করে থাকি, আপনি গ্রাম পুলিশ, আমি গ্রাম পুলিশ, আমরা 42,870 জন গ্রাম পুলিশ, আমরা সকলেই গ্রাম পুলিশ। আপনি আমার বিচার করেন। আমি অন্যায় করলে আপনারা বিচার করেন। আমার মনে কষ্ট থাকবে না কোনো? গ্রাম পুলিশের বিচার করতেছে। মানে এক গ্রাম পুলিশের বিচার যদি আউট মানুষ করে আমার মারে, এর চেয়ে লজ্জার আর কি আছে বলেন? জীবন তো এমনি নষ্ট হয়ে গেছে ভাই। বলুন আপনারা কেন মারবে আমাকে? আমি কি কইছি? আমি উকিল এমন কথা বলি নাই। আল্লাহর কসম দিয়ে বলতে পারি, আমি আমার মার কসম নিয়ে বলতে পারি, উকিলও কইছে যে লাল মিয়া কৃষ্ণ এমন কথা বলে নাই। তারপরে উকিলের কথা মানতেছে না। মানে কৃষ্ণ কথা হয়েছে, কৃষ্ণ একটা ডাইন পাউডার আর ডাইন হাতটা কেটে ফেলবে তার কথা। অনেক কষ্টে দিনে ধর থেকে আইসি, অনেক কষ্টে। আর বড় কথা হয়েছে, মানি ব্যাগে 10,000 টাকা ছিল, অনেক কষ্টে টাকাটা আনছি। মা পাঠাইছে আরেকজনের কাছ থেকে, সুদে পাঠাইছে টাকাটা হাজিরা দেওয়ার জন্য। সেই টাকাটা পর্যন্ত নিয়ে গেছে। মারও কিছু বলতে পারতেছি না। টিয়া কই কি কই আমি কোন? যার লাগে জীবনটা নষ্ট হয়ে গেল, যার লাগে আজকে পথের মুখী হয়ে গেলাম। আরে লোক ভাড়া করে মেরে ফেলবো, টাকা নিয়ে যায় মারে। মানে আমার নেত্রকোনা কি আমার জেলা না? আমার তো নেত্রকোনা জেলা, লাল মিয়ার মামলা আছে না নেত্রকোনা? লাল মিয়া যদি নেত্রকোনা আসে, আমি তারে কি আটকাতে পারি না? কেন আটকাবো বলেন? এটা তো আমার ঘর। আমি আমার ঘরে কাউরে আটকাতে পারি? খুব কষ্ট পেয়েছি ভাই মন্ডপে। চাকরি করবো না দেখে চাই, চাকরি ছেড়ে দেবো ভাই।
ভয় ঢুকে গেছে আমার ভিতরে ভাই। অনেক দৌড়াইছে আমার একা একা ভাই, আমার অনেক দৌড়াইছে ভাই, দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়ে গেছি, জুতা মুতা সব ছিঁড়ে গেছে গা, অনেক কষ্ট পাইছি। আর মৃত্যুর তাড়না কি কি কষ্ট ভাই, মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য একমাত্র আমি সেদিন তার পাইছি ভাই, বিশ্বাস করেন। অনেক কষ্ট পাইছি ভাই, টাকাটি আমার নিয়ে গেল, চিনি না আর জানি নাকি আউটলুক। একটা মহিলার জন্য সে আজকে আমাদের সম্পর্ক নেই, শুধু একটা এই মহিলার জন্য, এই মহিলার সে নিয়ে আসে এই বাহিনীতে। কোনো মানুষই চায় না, এই মহিলা সে মহাসচিব কি এই মহিলা হইব? এই মহিলা মহাসচিব হইতে পারলে গিয়া তোর লাগে আমরা জীবনটা দিয়ে দিছি, তোর লাগে আমরা আস্তে আস্তে আমাদের জীবনটা দিয়ে দিছি। আর তুই কোন এক মাদার সুদের আইন না তুই মহাসচিব দিছিস গেলে গিয়া, কোন কারণে দিবে? তোর সাথে আর কি সম্পর্ক? তোর লাগে আমরা জীবন দিছি, এই অধিকার আছে আমাদের, আমরা জেল কাছি তোর কারণে, বাপের সম্পত্তি বেচছি আমরা, তুই না দে মহিলার কেন আইন না তুই মহাসচিব দিলি? কোন কারণে দিলি? এর কি অবদান আছে এই বাহিনীতে? তার কি অবদান আছে আপনারা বলেন তো, বুকে হাত দিয়ে বলেন তার কি অবদান আছে? এ কি মহাসচিবের যোগ্য? বলেন। একটা গ্রাম পুলিশ চাই না তারে, এই মহিলারা দিয়ে কোনো গ্রাম পুলিশ চাই না। মহিলা মানুষের নেতৃত্ব কে খাই? মহিলা মানুষের নেতৃত্ব কি মহাসচিব? কি তার সাথে কি সম্পর্ক আছে এই মহিলার সাথে? লাল মিয়ার কি সম্পর্ক আছে আপনারা বলেন? কেন এই মহিলার পদ দিবে? আর তার জামাই তাকে বিদেশ থেকে আমার ডেইলি ফোন করে, কৃষ্ণ ভাই আপনি তো ইমানদার মানুষ, আপনি আমার আমার বউরে আপনারা বাঁচান, আমার বউরে এই কমিটি থেকে বাইর করে দেন, আমার এইসব কথা বলে তার জামাই কান্নাকাটি করে। কই যাবো আমি বলেন? তাই কিন্তু আমি তার কাছ থেকে চলে আসি, যার নামে যা কিছু করতে থাকবো। সে মহিলাদের নেতৃত্ব দিবে, তার জামাই চাই না। তার দুইটা মেয়ে আছে, একটা মেয়ে বিয়ে দিচ্ছে আর একটা মেয়ে আছে, তারপরে সে আসে। মহাসচিব শব্দের অর্থ কি আপনি জানেন? সারা বাংলাদেশ কমিটি করতে গেলে এই মহাসচিব তার সাথে নিয়ে চলতে হবে, ঘুরতে হবে, তারপর এই মহাসচিব সাথে নিয়ে ঘুরতে হবে, নির্বাচন করতে হবে। একটা মহিলার দ্বারা কি সম্ভব? লাল মেয়েরে বুঝে, লাল মেয়ে কয় তোমার কোনো যোগ্যতা আছে? আমার কোনো যোগ্যতা নাই। ভালো কথা, সবকিছু মন থেকে ডিলিট করে দিছি, যে যেমন হারে চলুক। আমি ফেসবুক বাদ দিয়ে দিছি, ইন্টারনেট বাদ দিয়ে দিছি, আমি আর আসতেছি না আপনাদের সামনে। জিনে তো আমার মাল বাকিল থেকে আমার টাকাগুলো নিয়ে গেল ভাই। আমি মৃত্যুর হাত থেকে বাঁচাইছি, অনেক কষ্ট ভাই। মৃত্যু কি জিনিস আমি সেদিন তার পাইছি ভাই, দৌড়তে জুতাগুলো ভাই আমার ছিঁড়ে গেছে সবার সামনে ভাই, কিচ্ছু করার নাই ভাই। আমি ভুল করছি, আমি অন্যায় করছি। আপনি গ্রাম পুলিশ, আপনি আমার বিচার করেন, আপনি আমার মারেন, কোনো কষ্ট থাকলো না। আউটলুক দিয়ে আপনি কেন আমার মারেন? যাই হোক, আমাদের এই গ্রাম পুলিশ বাহিনীতে বর্তমানে কর্মচারী ইউনিয়ন কমিটি, আপনারা সম্মানীয় ব্যক্তিগণ আছেন, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আমি জীবনে চলার পথে অনেক ভুল করছি, আপনাদের সঙ্গে রাব ব্যবহার করছি, খারাপ আচরণ করছি, খারাপ ব্যবহার করছি। আমি আপনাদের কাছে আমার জীবনটা ভিক্ষা চাই, যদি পারেন আপনারা আমার বাঁচায়েন। আর যদি বাঁচাতে না পারেন আমার কোনো অভিযোগ থাকবেন না, কারণ আমি অপরাধী। আপনাদের সাথে অনেক খারাপ করছি, আপনাদের সাথে অনেক জীবনে চলার পথে অনেক খারাপ করছি, শুধু লাল মিয়ার কারণে। আমাকে মাফ করে দেন, সবাই আমাকে মাফ করে দেন। আর যদি আমাকে মেরে ফেলে তাহলে লাল মিয়া, নাইম আর হচ্ছে ওই যে মেয়েটা পারুল, এই তিনটা ব্যক্তি দায়ী আমার মারার জন্য। ওই পারুলের টাকা দিয়া আমাকে মারি খাওয়াইছে পারুলে, তার জামাই বিদেশ থেকে, তা তো ডলারের অভাব নেই। খুব কষ্ট হয়েছে রতনদা, বিশ্বাস করেন খুবই কষ্ট পাইছি। আউটলুক দিয়ে আমার কেন মারবে ভাই? 10,000 টাকা কষ্টের টাকা নিয়ে গেল আমার, এত কষ্টের টাকা, জমিন বেচার টাকা নিয়ে গেল। গ্রাম পুলিশের সকল ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।